না ফোনে লেখা কাজ না। নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 7:15 নাগাদ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালে দেশের মসনদে বসেছিলেন। 2014 পর 2019 আর 2019-এর পর 2024 অর্থাৎ আজকের দিনে তিনি কিন্তু শপথ নেবেন। রাইসিনা হিলসে ইতিমধ্যেই গোটা তৎপরতা শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তারা কিন্তু দিল্লিতে এসে পৌঁছে গেছেন। একাধিক রাষ্ট্রনায়করা সেখানে থাকবেন, রাষ্ট্রের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা থাকবেন, গোটা দেশের একাধিক অতিথিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। আমরা এই মুহূর্তে যে আলোচনাটা করব, মোদী মন্ত্রিসভায় এবার কারা বেশি গুরুত্ব পাবেন। কারণ 2014 কিংবা 2019-এর মতো এবারের মন্ত্রিসভার ছবিটা যদি আমরা দেখি, এবারের ফলাফল যদি আমরা দেখি, সেখানে কিন্তু একাধিক ইঙ্গিতপূর্ণ বিষয় রয়েছে। কি কি বিষয়? প্রথমত হচ্ছে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা এনডিএ কে নির্ভর করতে হচ্ছে অ্যান্ড ফ্যাক্টরের উপরে। একদিকে যখন নরেন্দ্র মোদী, আর ঠিক অন্যদিকে নাইডু এবং নীতিশ কুমার এই জোটের অন্যতম এখন চেহারা। নাইডু এবং নীতিশ কুমার আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কতটা গুরুত্ব পাবেন সেটা একটা বড় প্রশ্ন, এবং বিশেষ করে তারা যে দাবি করেছিলেন সেই দাবিগুলো কতটা মানা হবে আজকের যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেখানে সকলের নজর রয়েছে, আর তা নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন বিজেপি নেতা রঘুরাজ বারাল, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম, আপনাকেও স্বাগত। আমি শুরুটা করব রঘুদার কাছ থেকে। রঘুরাজ দা, একদিকে 2014-এর ফলাফল দেখলাম, 2019-এর ফলাফল, 2024-এর ফলাফল সম্পূর্ণ কিন্তু একটু অন্য। 2024-এ বিজেপি ক্ষমতায় বসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু তারপরেও সেখানে খানিকটা ম্লান রয়েছে। কারণ যে টার্গেট বিজেপির ছিল 370, যেটা প্রধানমন্ত্রী বারবার বলছিলেন 370 কিংবা 400 পার, সেখানে 240-এ বিজেপিকে আটকে যেতে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যান্ড ফ্যাক্টরের উপরে কিন্তু নির্ভর করছে এনডিএ জোট। এই অ্যান্ড ফ্যাক্টরে বিজেপি মন্ত্রিসভায় তাদের যারা নিজস্ব অর্থাৎ বিজেপি সাংসদ। নমস্কার। এনডিএ তো সরকার বানাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো টিডিপি এবং জেডিইউ তারা তো আগে থেকেই এনডিএ এর অ্যালায়েন্স। তো গ্লোবাল লিডার নরেন্দ্র মোদীজি শুরু থেকেই আছে এবং আগামী দিনেও থাকবে। তো আজকে তো শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রিসভায় তাদেরকে সুযোগ্য সম্মান দেওয়া হবে। কারণ মোদীজি যে স্বপ্ন মানে প্রথম থেকেই অখণ্ড ভারতের, যার উপর রয়েছে নারী শক্তি, যুব কল্যাণ, কৃষক, সুবিধাভোগীদের, যারা বঞ্চিত সুবিধাভোগী তাদের ব্যবস্থা করা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস, এই ভিত্তি করে আবার তৃতীয়বার মোদীজি শপথ নিচ্ছেন। যেমন দেখুন 2014 সালের 26শে মে প্রথমবার এনডিএ সরকার হয়েছে, তারপর 2019-এ আবার দ্বিতীয়বার এনডিএ সরকার হয়েছে, এবং তৃতীয়বার আজকে 2024 এনডিএ সরকার গঠন হতে চলেছে। মানে আপনারা বলছেন যে নীতিশ কুমার এবং নাইডু তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে। সেখানে নাইডু, আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি, চন্দ্রবাবু নাইডু একটা গুরুত্বপূর্ণ পদের দাবি করেছেন, সেটা হচ্ছে স্পিকার। এই পদটা কি বিজেপি দিতে পারে এবারে আমরা যদি দেখি এই মন্ত্রিসভায় বা এই যে সংসদ শুরু হবে? দেখেন, মোদীজির মন্ত্রিসভা তাদের যে সবাই মিলে একটা ডিসিশন নিয়েই তো করবে। তো আশা করি এনডিএ সবাইকে নিয়ে যেভাবে চলতে পারবে। দেখেন, বিরোধীদের তো কোনো অস্তিত্বই নেই, কাছে তারও সিটও নেই। সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে 240টা সিট। অন্য সব পার্টি দেখেন একটা অগুছালো ভাবে আছে। সেই হিসাবে যদি আমরা দেখি, অনেকে বলছে মোদীজির জনপ্রিয়তা কমছে, হ্যান হয়েছে, কিন্তু দেখেন প্রায় 60 লাখের উপরে ভোট পেয়েছে ওভারঅল ইন্ডিয়াতে, সব যদি ক্যালকুলেশন করেন। তো এইটা কিছু ফ্যাক্টর থাকে গণতন্ত্রে, অনেক সময় মেনে নিতে হয় কিছু জিনিস। তো আমার মতে সর্বসম্মতিক্রমেই তারা একটা সিদ্ধান্ত নেবেন
কোনটা কোন জায়গাতে দেওয়া যায়, এবং যোগ্য ব্যক্তিকেই নরেন্দ্র মোদীজি যোগ্য জায়গায় বসান। ঠিক, আমি শাহজাহান ভাইয়ের কাছে আসবো। শাহজাহান ভাই, আর আর হাতে মাত্র কিছু সময় বাকি, তারপরেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের জন্য। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি বিরোধী শিবিরে একটা জোর আস্থা তাদের রয়েছে যে সরকার গঠন হলেও সরকার বেশি দিন চলবে না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বলছেন এই সরকার 15 দিন টিকবে কিনা তার সন্দেহ রয়েছে, অর্থাৎ 15 দিনের সময়সীমা বেঁধে দিচ্ছেন ইন্ডিয়া জোটের অন্যতম একজন শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি করে এই আস্থাটা আপনাদের আসছে যে 15 দিন পরে সরকারটা পড়ে যাবে? সংখ্যাটা কোথায় পাবেন আপনারা? শুভ সন্ধ্যা জানাচ্ছি। পাবলিক নাওয়ের পর্দায় গোটা রাজ্যের যে যেখান থেকে দেখছেন, তার পাশাপাশি আজ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে বিরসা মুন্ডার প্রতি গভীর সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। দেখো, 2024 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচন আমরা সেদিন বলেছিলাম এই নির্বাচনটা এনডিএ ভার্সেস ইন্ডিয়ার লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের জনগণের সঙ্গে নরেন্দ্র মোদীর গত 10 বছরের যে অরাজকতা গত 10 বছর ধরে ভারতবর্ষে তিনি চালাচ্ছিলেন, যে সংবিধানের প্রতি আঘাত, দেশের গণতন্ত্রকে হত্যা করার যে একটা প্রচেষ্টা, সেখান থেকে দেশের মানুষ এবার তার রায় প্রদান করবেন। আমরা ঠিক তাই দেখেছি, গোটা দেশের মানুষ নরেন্দ্র মোদীর একা বিজয় রথ রুখে দিয়েছেন। আমরা দেখেছিলাম 1 জুন গোটা দেশের গদি মিডিয়া নরেন্দ্র মোদী বা বিজেপি দলকে বা এনডিএ কে 400 পার দেখিয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসছেন বলে 350 অধিক দেখানো হয়েছিল। আমরা সেদিন বারবার তোমাদের মতন সংবাদ মাধ্যমে দাবি করেছিলাম যে এক্সিট পোল, গদি মিডিয়ার দেওয়া এক্সিট পোল, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত করা দেশের জনগণকে, বিরোধী দলকে। যেদিন ফলাফল বেরিয়ে আসবে সেই দিন লক্ষ্য করবে এক্সিট পোলের কাছাকাছি কেউ থাকবে না। সেই দিন গদি মিডিয়া আমাদের সঙ্গে অন্যরকম ভাবে কথা বলেছিল। গোটা দেশের বিজেপি দলের বা আমাদের রাজ্যের বিজেপির বন্ধুরা তারা হাসির ছলনায় বলেছিল যে আমরা নাকি ছন্ন হারা হয়ে যাব। যখন 1 জুলাইয়ের এই এক্সিট পোলের পর 4 জুন যখন ফলাফল বেরিয়ে আসলো, আমরা সেদিন দেখেছি গোটা দেশের এক্সিট পোলের কাছে দ্বারা বিজেপি নেই। আজকে এর থেকে স্পষ্ট দেশের মানুষ নরেন্দ্র মোদীকে ছুড়ে ফেলে দিয়েছেন। নরেন্দ্র মোদীকে আর দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাননি। তাই 303-এর যে সংখ্যাটা 2019 সালে বিজেপির একা ছিল, সেটা 240-এ চলে এসেছে। এই যে 240 বিজেপি একা পেয়েছে, তার জন্য সম্পূর্ণ কিছুটা ক্রেডিট দিতে হবে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনকে। তুমি সেই দিন, তোমার সঙ্গে আমি ছিলাম, যে ফলাফল যেদিন বেরিয়ে এসেছিল, যখন নরেন্দ্র মোদী প্রথম দিকে পিছিয়ে ছিলেন 6000 বুথে, তারপর থেকে গোটা দেশের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের কোনো আপডেট ছিল না প্রায় 3 ঘন্টা অধিক। ভারতবর্ষের স্বাধীনতার পর এটাই প্রথম যে নির্বাচনের ফলাফল যেদিন বেরোচ্ছিল, সেই দিন বিরোধী দলের প্রতিনিধিরা ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনের কাছে যেতে হয়েছিল যে কেন আপডেট দেওয়া হচ্ছে না গত 3 ঘন্টা ধরে। সেখানে নির্বাচন কমিশন এই 240 পাওয়ার পেছনে তাদের অবদান। যদি নির্বাচন কমিশন পেছনের দরজা দিয়ে নরেন্দ্র মোদীকে বা বিজেপি দলকে সহযোগিতা না করত, তাহলে 240ও তারা যেতে পারত না। যাই হোক, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না। কিন্তু আজ এর থেকে স্পষ্ট দেশের মানুষ নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারকে আর ক্ষমতা দেখতে চায়নি। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে নরেন্দ্র মোদীকে এই জায়গায় দিয়ে এসেছে। আজকে যে কোনো ভাবেই হোক, নীতিশ বা নাইডুর হাত ধরে তাদের সঙ্গে কাঁধে মিলিয়ে আজকে প্রধানমন্ত্রী শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু যেই নরেন্দ্র মোদী বলেছিল গত 10 বছর দেশের মানুষকে বলেছিল আত্মনির্ভরের কথা, আজকে নরেন্দ্র মোদী পরনির্ভর হয়েছে। যেই নরেন্দ্র মোদী গত 10 বছর বলেছিল যে এক মোদী সবকে উপর আখেল বাড়ি হ্যায়, আজকে নরেন্দ্র মোদী 240-এর গন্ডি এসে দাঁড়িয়েছেন। আজকে যে কথাটা তুমি বলছিলে এন ফ্যাক্টর, নীতিশ এবং নাইডু, আজকে এনডিএ এর ফুল ফর্ম হচ্ছে নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স। কখন কোনটা ঘটে যায়, কখন নীতিশ বাবু আবার এনডিএ থেকে বেরিয়ে আসেন, নাইডু বাবু কখন এনডিএ থেকে বেরিয়ে আসেন,
তার কোনো গ্যারান্টি নরেন্দ্র মোদী বা বিজেপি দিতে পারছে না। আজকে নরেন্দ্র মোদী শপথ নেবেন, কিন্তু এই যে নরেন্দ্র মোদী শপথ নেবেন, আমরা মনে করি গোটা দেশের মানুষ এইবারের ভোটের ফলাফলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় প্রদান করেছেন। একজন নির্লজ্জর মতন আজকে দেশের প্রধানমন্ত্রী শপথ নেবেন। 303-এর পার্টিটা 240-এ আছে, যেখানে দেশের মানুষ উনাকে ম্যাজিক ফিগার দেয়নি, তারপরেও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আসলে নরেন্দ্র মোদী, আমি শেষ করে দিচ্ছি 10 সেকেন্ড। নরেন্দ্র মোদী যে ডেমোক্রেসির কথা বলেন, আজকে নরেন্দ্র মোদীর কাছে ডেমোক্রেসি বড় কথা নয়, নরেন্দ্র মোদীর কাছে আজ বড় হচ্ছে কুর্সি, অর্থাৎ গণতন্ত্রের কুর্সিটা ওনার কাছে বড় কথা। আজকে মোদী সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, কিন্তু তুমি যদি লক্ষ্য করো, মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় প্রদান করেছেন। সেইখানে এনডিএর বহুমত এসেছে, আমরা অস্বীকার করছি না, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, কিন্তু যেই নরেন্দ্র মোদী সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল গত 10 বছর, আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্লিয়ার দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে, ওনাকে প্রধানমন্ত্রী চাইছেন না, তারপর তিনি প্রধানমন্ত্রী তো ওনাকে হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, শপথ নিতে হবে। আমরা মনে করি প্রধানমন্ত্রী উনি হচ্ছেন, এটার থেকে বড় কথা ফলাফল তো একবার ভালো হতে পারে, একবার খারাপ হতে পারে। পরপর দুবার ভালোর পর একবার যখন খারাপ হয়েছে, সেখানে তো আমরা বলতে পারি না যে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে চাইছে না। এনডিএ জোটের কাছে তো ভোট ভালো গেছে, সেখানে তো একক সংখ্যাগরিষ্ঠতা তো কংগ্রেসও পায়নি, একক সংখ্যাগরিষ্ঠতা ইন্ডিয়া জোটও পায়নি, সেখানে তো এনডিএ জোট পেয়েছে। সেই জায়গাতে কি করে মানে এই প্রসঙ্গটা আসতে পারে যে মানুষ চাইছেন না? না, আমি তোমাকে যদি বলি, তুমি আমাদের দেশের যে উত্তরপ্রদেশে রামকে নিয়ে এত ধরনের কথা, জয় শ্রীরামের স্লোগান দেওয়া, ধ্বনি দেওয়া, ভগবান রামকে নিয়ে এত কথা বলা, যারা স্লোগান দিয়েছিল আপকি বার 400 পার এনডিএ, যারা স্লোগান দিয়েছিল আপকি বার 350 পার বিজেপি, আমরা সেদিন বলেছিলাম যে নরেন্দ্র মোদী বা বিজেপি আবার ম্যান্ডেট পাবে না, কারণ আমরা জানতাম গোটা দেশের মধ্যে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল, মানুষ তার ক্লিয়ার ম্যান্ডেট দেবে না। আজকে যদি উত্তরপ্রদেশের দিকে তুমি লক্ষ্য করো, আজকে যে রামকে নিয়ে তারা বলে, এখানে বিজেপির আমার বন্ধু একজন আছেন, মানে ভাবতে পারো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বলছেন জো রামকে লায়া হাম উসকো লায়েঙ্গে। আজকে তুমি দেখবে যেই অযোধ্যা কথা বিজেপির বন্ধুরা বলছিলেন, সেই অযোধ্যার সিটে পর্যন্ত বিজেপি দল ভরাডুবি হয়েছে। অযোধ্যার আশেপাশে যতগুলো লোকসভার আসন, সেখানে প্রায় 15টি আসন বিজেপি পরাজিত হয়েছে। 2019 সালের লোকসভার নির্বাচনে নরেন্দ্র মোদী বানারস থেকে 4,67,000 অধিক ভোটের ব্যবধানে তিনি সেখান থেকে জয়লাভ করেছিলেন। আর নরেন্দ্র মোদী 2024 সালের লোকসভার নির্বাচনে একটি দেশের প্রধানমন্ত্রী, যাকে বিশ্বগুরু দাবি করা হচ্ছে, যাকে বলা হচ্ছে গোটা বিশ্বের মানচিত্রে নাকি বিশ্বগুরু হিসেবে তিনি উঠে এসেছেন, নরেন্দ্র মোদী সেই বিশ্বগুরু প্রথম 3টি দফায় 3 রাউন্ডে পিছিয়েছিলেন ভোট গণনাতে। তারপর আমরা দেখলাম 1,52,000 ভোটে নরেন্দ্র মোদী এবারের ভোটে জয়লাভ করেছেন। এটাও আমরা মনে করি নৈতিক পরাজয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমি শেষ করে সর্বোপরি ট্রফি যে নিতে পারেন তিনি তো জয়ী। আমি বলছি সর্বোপরি যিনি ট্রফি নিতে পারেন, কিন্তু এখন যদি যারাই বলেছিলেন আপকি বাত বিজেপি 350 পার, এনডিএ 400 পার, নরেন্দ্র মোদীকে এত বড় নেতা হিসাবে দেখানো হয়েছেন, যিনি ভোট গণনার সময় পিছিয়ে থাকেন, যিনি 4.5 লক্ষ ভোটের অধিকে এর আগের নির্বাচনে জয়লাভ করেন, গত 10 বছর যদি তিনি উত্তরপ্রদেশের মানুষের জন্য ভালো কাজ করে থাকেন, বানারসের মানুষের জন্য যদি ভালো কাজ করে থাকেন, তাহলে তো মার্জিনটা বাড়ার কথা ছিল, সেখানে 1,52,000 কেন হলো? আমাদের দেশের এবারের লোকসভা নির্বাচনে 543 জন যারা জনগণের ভোটে নির্বাচিত সাংসদ হয়েছেন, তার মধ্যে নরেন্দ্র মোদীর যে তালিকাতে সেখানে 116 নাম্বার, তিনি 116 নাম্বার সাংসদ, যিনি ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। বিজেপির অন্যরা তো আরো বেশি ভোটে জয়লাভ করেছেন। তাহলে নরেন্দ্র মোদীর যে গ্রহণযোগ্যতা, তার গ্রাফ দিন দিন কমে এসছে, তার প্রমাণ। মানুষ চাইছেন না নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে, মানুষ ঠিক। আমি রঘুদার কাছে আসবো। রঘুদা, পাল্টা কাউন্টার নিতে চাইবো যে মানুষ চাইছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকুক, তাই মার্জিন কমে এসেছে, তারপরেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদীজি
54.24% ভোট পেয়েছেন ইয়ে থেকে, এই যে আপনার বানারসি থেকে। তো আপনি দেখেন 2014 তো সেম ভোটই ছিল, 2019-এ একটু রাইজ হয়েছিল। তো দেখেন ওভারঅল তার পাশে যে আইএনসি ক্যান্ডিডেট উনার 40%, মানে প্রায় 15%-এর উপরে ডিফারেন্স। তো দেখেন বিরোধীরা যে আগে কি করতো, ইভিএম এর দোষ দিত, এখন ইভিএম এর দোষটা ছেড়ে এবং দোষ এসছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন নাকি ইয়ে করেছে। তো দেখেন সবসময় তারা ব্লেম দেয়। দেখেন ভোটে জয় পরাজয়ের মার্জিন এদিক সেদিক হতে পারে, আলটিমেটলি 1 ভোটে জয়ী হওয়া আর 1 লাখ ভোটে জয়ী হওয়া একই। আমার তো এইখানে বিরোধীদের কাছে অ্যাকচুয়ালি কোনো মানে কাউন্টার নেই যে কি বল, শেষ অব্দি ইলেকশন কমিশনের দোষ। তাহলে দেখেন 99 জন তো কংগ্রেসের সাংসদ জয়ী হয়েছে, তারও কি ইলেকশন কমিশনের দোষে জয়ী হয়েছে? ঠিক আছে। তো দেখেন আমাদের গণতন্ত্রের উপরে আস্থা আছে, মানুষের উপরে আস্থা আছে, এটাই লোকতন্ত্র। লোকতন্ত্রে জয় পরাজয় থাকে, কোন সময় মার্জিন কম বেশি এদিক সেদিক হয়, কিন্তু মানুষ নরেন্দ্র মোদীজিকে চাইছেন, এটা একদম ক্লিয়ার। দেখেন 240 জন সাংসদ ভারতবর্ষে জয়ী হয়ে আসছেন, যেখানে 100 জনও কংগ্রেসের না। তাই এটা 1.5 গুণ। আপনি যে এনডিএ অ্যালায়েন্স তো সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং মন্ত্রিসভা গঠন করছে, ঠিক আছে। ইন্ডিয়া অ্যালায়েন্স ঠিক আছে ভোট পেয়েছে এটা, কিন্তু মন্ত্রিসভা গঠনের জায়গায় তো আর নেই যে মন্ত্রিসভা গঠন। আপনাদের যে আপকিবার 400 পারটা কেন হলো না? এই যে টিভির পর্দায় বসে বারবার আপনারা দাবি করতেন যে 400 পার হবে, এখন এটা নিয়ে বক্তব্য দেন। আমরা যেটা বলেছি সেটা হয়েছে। আমরা বলেছি বিজেপি ফেয়ার ম্যান্ডেট পাবে না, বিজেপি ভারতবর্ষে আর সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই হয়েছে, দেশের মানুষ তাই রায় দিয়েছেন। আপনারা যদি ভালো কাজ করেন, নরেন্দ্র মোদী যদি বিশ্বগুরু হয়ে থাকে, নরেন্দ্র মোদী যদি ভারতবর্ষের মানুষের জন্য কাজ করে থাকে, তাহলে কেন বিজেপি 303 থেকে 240-এ আসলো? কেন 63টি আসন আপনাদেরকে হারাতে হলো? কেন উত্তরপ্রদেশে আপনাদেরকে এই ভরাডুবি হলো? কেন কেন এর উত্তর চাইছেন? দুই একটা সব স্টেটে সমান হয় না। মধ্যপ্রদেশে আমরা ক্লিন সুইপ করেছি, দিল্লিতে আমরা ক্লিন সুইপ ছিল। আপনি ইতিহাস জানেন, একটি আসনে কংগ্রেস এর আগের বার জয়লাভ করেছিল, একটি আসনকে ক্লিন সুইপ বলা যেতে পারে। ওগুলো নিয়ে তো কথা বলে লাভ নেই। উত্তরপ্রদেশে যে আপনারা স্লোগান দিয়েছিলেন, আপনারা বলেছিলেন উত্তরপ্রদেশে ইসবার 75 পার, সেটা 33-এ এসে ঠেকেছে। এটা নিয়ে বলুন, যা যা বলেছেন তা কেন হয়নি? মানুষ রিজেক্ট করেছে, মানুষ রিজেক্ট করেছে। এনডিএ জোট তো ক্ষমতায় এসছে, আমি তো স্বীকার করেছি আপনি এনডিএ জোটকে ক্ষমতায় আসেনি, এখানে আমিও অস্বীকার করিনি, এখানে যিনি সংবাদ মাধ্যমের কর্মী, যিনি সঞ্চালক, তিনিও অস্বীকার করেননি। ভারতবর্ষের মানুষ শুনুন, আপনি আগে শুনুন, এনডিএ জোট ক্ষমতায় এসছে, এটা তো অস্বীকার কেউ করছে না। আমরা আপনাদের কথা বলছি, আপকিবার 350 পার, আপকিবার উত্তরপ্রদেশে 75 পার, কেন আপনাদের ব্যক্তিগত আসন কমলো? এটা নিয়ে বলুন। এনডিএ জোট আগামী দিনে থাকবে না। আপনার সঙ্গে আজকে আমি টিভির পর্দায় বসে কথা বলছি, এর আগেও আপনাদের যারা প্রতিনিধি ছিল তাদের সঙ্গে আমরা টিভির পর্দায়, এই পাবলিক নাউল পর্দায় বারবার বলেছিলাম যে বিজেপি কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ পাবে না। তাই আপনাকেও বলছি, একটু থামাচ্ছি, এই প্রসঙ্গটাই আমি আসবো, কিন্তু রঘুরাজ দা হয়তো বা আমার এই জায়গাতে একটা প্রশ্ন রয়েছে। শাহজাহান ভাই, তোমরা বলছো যে বিজেপি 370-এর কথা বলেছিল বা এনডিএ 400 পারের কথা বলেছিল, কিন্তু রাহুল গান্ধী ফলাফলের আগে বলেছিলেন যে 295। সিন্ধু মুসেবালার একটি গানকে উনি কোট করে বলেছিলেন 295 তো সেটা পায়নি ইন্ডিয়া জোট। সুতরাং সংখ্যা বলাটা যে রাজনৈতিক নেতাদের একটা সবচাইতে বড় ভুল, সংখ্যা উল্লেখ করে বলে দেওয়া, সেটা যেভাবে মোদী প্রমাণিত করলেন, ঠিক একইভাবে রাহুল গান্ধীও তো প্রমাণিত করলেন। না, আমি শুনো, ইন্ডিয়া জোটের যখন যেদিন 1 জুন ভারতবর্ষের নির্বাচন শেষ হলো, সেদিন ইন্ডিয়া জোটের একটা আলোচনা হয়েছিল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল ইন্ডিয়া জোট 295টি আসন পাবে। তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীও দাবি করেছিল বা আমরা দাবি করেছিলাম যে 295টি আসন আমরা পাবো। কিন্তু আমরা এমন একটি সংবাদ মাধ্যম, এমন একটি নির্বাচনী সভা,
এমন কোথাও আমরা দাবি করিনি যে আমরা 295 বা 300 আসনে জয় হচ্ছি এবং নির্বাচনের কথা বলিনি। আমরা বলেছি আমাদের লড়াই ছিল সংবিধানকে রক্ষা করার জন্য, সংবিধানকে আমরা রক্ষা করব, তাই আমরা লড়াই করছি। দেশের মানুষ লড়াই করছেন, আমরা মাত্র সিম্বলিক রাজনৈতিক লড়াইটা করছি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের একটা অ্যাসেসমেন্ট ছিল, ভারতবর্ষের ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সে যারা ছিলেন সেখানে অ্যাসেসমেন্ট করে বলা হয়েছিল 295 রঘুরাজ দাই শুনো, আমি বলছি যে আমরা সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স 295টি আসন পেতে পারে, কথা আমরা দাবি করেছি। আমরা কিন্তু একটি জনসভায় বলিনি আপকি বার ইতনা পার 24 মে ইতনা পার। আমরা বলছি যারা প্রধানমন্ত্রীও তো এনডিএর সঙ্গে কথা বলেছে, প্রধানমন্ত্রী বিজেপির সাংসদদের সঙ্গে কথা বলেছিল, বিজেপির সংগঠনের সঙ্গে হয়তো কথা বলেছিলেন, তারা হয়তো ফিগারটা বলেছে 400 পার বা 370, এরকম ভাবে রাহুল গান্ধীকে একটা সংখ্যা দেওয়া হয়েছে। আমরা নির্বাচনের পরে মানে শেষ দফা নির্বাচনের দিন আমরা একটা ফিগার বলেছি যে আমাদের অ্যালায়েন্স পার্টনাররা বলেছেন এই রাজ্যে এই ফলাফল হতে পারে, সেই নিরিখে আমরা একটা ডিজিট বলেছি 295। আর নির্বাচনের অর্থাৎ কংগ্রেস এটাকে নির্বাচনী ইস্যু করেনি। আমি রঘুরাজদার কাছে যাবো। রঘুরাজদা, কংগ্রেস 10 সেকেন্ড শেষ করে দিচ্ছি, 10 সেকেন্ড। তো আমরা তো নির্বাচন যেদিন শেষ হলো সেই দিনে ফিগারটা বলেছি 295, কিন্তু ভারতবর্ষের নির্বাচন ঘোষণার 1 মাস আগে গোটা দেশ জুড়ে প্রচার করা হয়েছে আপকি বার 350 পার, আপকি বার 400 পার। এটা তো নির্বাচনী তাদের এজেন্ডা ছিল। কেন এই এজেন্ডা ঘোষণা করার পর বিজেপির বিভিন্ন সাংসদরা বলেছে সংবাদ মাধ্যমে যে 400 পারের স্লোগানটা এই কারণে যে দেশের মধ্য থেকে এসটি এসসির রিজার্ভেশন তুলে দেওয়া হবে, সংবিধানকে পরিবর্তন করতে হলে 400 পারের প্রয়োজন। যখন গোটা দেশের মানুষ বুঝতে পারলো যে যদি 400 পার পেয়ে যায় তাহলে সংবিধান পরিবর্তন করে দেওয়া হবে, এসটি এসসির রিজার্ভেশন তুলে দেওয়া হবে, দেশের সংবাদ মাধ্যমে এই কথাগুলো কারা বলেছেন? বিজেপির সাংসদরা। তখন দেশের মানুষ এমন একটা ম্যান্ডেট দিয়েছেন যেখানে আমরা মনে করি গণতন্ত্রের জয় হয়েছে, সংবিধানকে রক্ষা করার মতন জয় হয়েছে। আজকে দেশের প্রধানমন্ত্রী সংবিধানকে নিয়ে এইভাবে মাথায় লাগাচ্ছেন, কারণ যেই সংবিধান বাঁচানোর কথা ইন্ডিয়া জোট এবং রাহুল গান্ধী বলেছে, আজকে সেখানে দেশের সংসদে প্রধানমন্ত্রী সংবিধানকে মাথায় দিচ্ছেন। রঘুরাজদা, যেখানে বিজেপি যেটা নির্বাচনী ইস্যু করলো 400 পারকে, বিজেপি সেটা 300 পারের ইস্যু করলো, সেটা কংগ্রেস করেনি। কিন্তু আমি আরো একবার বলছি যে কোন রাজনৈতিক নেতার কোন এ ধরনের যারা এ ক্যাটাগরির লিডার থাকেন, যারা A1 ক্যাটাগরি লিডার থাকেন, তারা অন্তত এই ধরনের ফিগার নিয়ে খেলা করা, যেটা প্রধানমন্ত্রী মোদীও করেছেন, সেটা রাহুল গান্ধীও করেছেন, ফিগার আউট করে বলে দেওয়া যে এতটা আসন আমরা পাচ্ছি, সেটা তো সাধারণ মানুষকে সেখানে প্রশ্ন করা বা সাধারণ মানুষের উপরে একটা চাপ সৃষ্টি করা যে আপনারা ভোট যাকেই দিন আমরা আসন এতই পাবো, যেটা রাহুল গান্ধীও করেছেন, সেটা প্রধানমন্ত্রী মোদীও করেছিলেন। 400 পার 295, কোনটাই তো না। সবকিছুতে দেখেন মানুষই শেষ কথা। গণতন্ত্রে মানুষ যেটা ম্যান্ডেট দেয়। তো আমরা বিগত দিনে দেখেছি 272, 303 হতেই পারে। দেখেন কেউ একটা পরীক্ষায় এদিক সেদিক, কেউ ধরেন না 95 এর জায়গায় 85 পেল, ওভারঅল ফার্স্ট ক্লাসের উপরে। তো গণতন্ত্রে দেখেন মানুষ কোন সময় একটু এদিক সেদিক হয়। তো দেখেন এরকম না যে বিরোধীদের মানুষ দিয়েছে। আজকে কোন স্টেটে যেমন কেরালাতে দেখেন কংগ্রেসের এগেইনস্টে সিপিএম লড়ছে, আবার ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস সিপিএম লড়ছে। এটার উপরে মানুষ কোনোদিনই ভরসা রাখতে পারেন। আপনি যদি স্টেট ওয়াইজ দেখেন, বেশিরভাগ স্টেটে আমাদের রেজাল্ট ভালো। আপনি যদি সবগুলার মিলে দেখেন 10% এদিক সেদিক হতেই পারে। তো এটা নিয়ে আগামী দিনের কোনো চিন্তার কিছু নেই যে 2029 বলেন বা 29ও 100% আবার এনডিএ সরকার গঠন করবে। এটা আমি আজকে প্রায় ধরে আজকে এই শপথের মানে 4র্থবার শপথের সময় বলে দেবো নেক্সট। আমি একটা কথা বলি প্রসঙ্গে, 29 আপনি বলছেন যে মানে প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেবেন বা 29এও বিজেপি এনডিএ না, মোদী শপথ নিতে পারেন, যেহেতু মোদী ঘোষণা করেছেন তিনি 2047 সালের আগে যাবেন না, তিনি বায়োলজিক্যাল নয়। এখন রঘুরাজদা বায়োলজিক্যাল কিনা এটা রঘুরাজদাই বলবেন। আচ্ছা যাই হোক, একটু নির্বাচন নিয়ে বলা হচ্ছিল, আমি একটা অভিযোগ করেছিলাম নির্বাচন কমিশনকে নিয়ে, সেখানে তার পাল্টা বলেছেন
রঘুরাজদা বলেছেন যে নির্বাচন কমিশনকে কেন আমরা দোষারোপ করছি। উনি হয়তো জানেন না, গতকাল একটি খবর প্রকাশিত হয়েছেন, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জের যে আসন, লোকসভার আসন, সেখানে ভোটের যে কাস্টিং 11,36,000 সামথিং ভোটের কাস্টিং ছিল। সেখানকার সেই লোকসভার আসনের যিনি রিটার্নিং অফিসার আরো, তিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে উনি নির্বাচনের পর যেই ফিগারটা দিয়েছিলেন, কাউন্টিং এর দিন 11,000 ভোট অধিক হয়েছে তার দেওয়া তথ্যে একজন লোকসভার প্রার্থীর লোকসভার কেন্দ্রের রিটার্নিং অফিসার ভোট কাস্টিং তিনি যা রিপোর্ট করেছেন, ওই রিটার্নিং অফিসার আবার কাউন্টিং এর দিন 11,000 ভোট বেশি দেখিয়েছেন। কেন আমরা অভিযোগ করছি? এখন সেটা নিয়ে আবার নির্বাচন কমিশনে যাওয়া হচ্ছে, সেখানে পুনরায় নির্বাচন দাবি করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনকে নিয়ে যে আমরা অভিযোগ করেছি, আজকে নির্বাচনের হঠাৎ চলাকালীন নির্বাচনের ঠিক আগে কেন অরুণ গোয়েল নির্বাচন দপ্তর থেকে, নির্বাচন কমিশনের পদ থেকে তিনি পদত্যাগ করলেন, এমন কি কারণ গোটা দেশের মানুষ জানেন না। হঠাৎ করে কেন একজন নির্বাচন কমিশনার চলে গেলেন? আজকে ওই ধরনের আমরা তো দেখেছিলাম চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে যে একজন রিটার্নিং অফিসার বিজেপির মেয়রকে জিতানোর জন্য তিনি জালিয়াতি করছেন, সিসি ক্যামেরায় ধরা পড়লো, সুপ্রিম কোর্ট গেল, সেই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী মেয়র জয়লাভ করেছে। এগুলো নিয়ে কথা বলবেন না। আর তিনি বলছেন 2029 সাল, এটাই বিজেপিকে আজকে যে অহংকার, তা এই অহংকারে যে চুরমার হয়ে গেছেন বিজেপি। আজকে দেখবেন এতদিন জয় শ্রীরামের স্লোগান দেওয়া হতো, 4 তারিখ যখন রেজাল্ট বেরিয়েছে, এই 4 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত নরেন্দ্র মোদী যতবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, একবারের জন্য জয় শ্রীরামের স্লোগান দেননি। নরেন্দ্র মোদী নতুন করে আমদানি করেছেন জয় জগন্নাথ। রামকে নিয়ে এত পরিমাণে বিজেপি যে রাজনীতি, আজকে যে বিজেপির স্লোগান ছিল জো রামকে লায়া আপ উসকো লায়েঙ্গে, আজ উত্তরপ্রদেশ থেকে ভগবান রাম সত্যের জয়ের জন্য তাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। ভরাডুবি কথা বলার জায়গা নেই, সেই জায়গাতে এখন দেখো নিকুন কতটা বেইমানি। নরেন্দ্র মোদী এত বড় বেইমান হতে পারে না, ভাবতে পারি না। কারণ ভগবান রামকে নিয়ে গত 10 বছর রাজনীতি, জনসভায় প্রধানমন্ত্রী হিসেবে গিয়ে বলতেন যে জয় শ্রীরাম, আর যখন 4 জুন ফলাফল বেরিয়ে আসলো, দিল্লির বিজেপির দপ্তরে দাঁড়িয়ে একবারের জন্য ভগবান রামের নাম নেননি, হঠাৎ করে বলে উঠলেন জয় জগন্নাথ। পার্লামেন্টারি বৈঠকে ওই দিন তাদের বৈঠকে প্রধানমন্ত্রী বলছেন জয় জগন্নাথ, ভগবান রামকে ভুলে গেলেন কয়েক সেকেন্ডের মধ্যে। ভগবান রাম যখন তাদের বিরুদ্ধে ফলাফল দিল, আজকে ভগবান রামকে ভুলে যাচ্ছে। আমরা বলছি এই যে নরেন্দ্র মোদীর যে সরকার, তার কোনো গ্যারান্টি নেই। তিনি 2029 সালের গ্যারান্টি দিচ্ছে, করতে পারলো না, এখন এখানে বলছে 2029 সাল। মানে আদৌ যে ওনারা কেন এই কথাগুলো বলেন, কিসের ভিত্তির উপরে কথাগুলো বলেন? 29 সালে নরেন্দ্র মোদী, আমি প্রসেনজিৎ আমি একটা প্রশ্ন করতে চাই রঘুরাজ দাকে। আমি 2029 সালে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই, আবার শুনো না, শুনো 2004 থেকে 2014 অব্দি মনমোহন সিং এর জমানা মানুষ দেখছে কি ডেভেলপমেন্ট, আর 2014 থেকে 2024 অব্দি মানুষ দেখছে কি ডেভেলপমেন্ট। রোড ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এয়ারপোর্ট, এইমস, সবকিছুতে ডেভেলপমেন্ট মোদীজির নেতৃত্বে হয়েছে। মনমোহন সিং এর আমলে কি ডেভেলপমেন্টটা হয়েছে যে মানুষ আগামী দিনে কংগ্রেসের ভোট দিত, এই কারণে মানুষ কংগ্রেসের ভোট দিত। আচ্ছা ঠিক আছে, আমি এটার উত্তর দেওয়ার আগে আসলে পড়াশোনা করে না তো, না করে টিভির পর্দায় আসে। আমার প্রথম প্রশ্ন, নরেন্দ্র মোদী আমি বলছি 2014 সালে নরেন্দ্র মোদী বিজেপির সংবিধান পরিবর্তন করলেন, তাদের পার্টির সংবিধান। 75 বছর হলে লোকসভাতে মানে প্রার্থী করা হবে না, দলীয় পদ দেওয়া হবে না, নরেন্দ্র মোদীর করা। আজকে নরেন্দ্র মোদী আর কিছুদিন বাদে দেশের প্রধানমন্ত্রী, তিনি আর কিছুদিন বাদে নরেন্দ্র মোদীর বয়স 75 হবে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই 2029 সালে নরেন্দ্র মোদীর বয়স কত হবে, তিনি সেই আইন মানবেন কিনা অন্যদের ক্ষেত্রে। আর উনি কি কথা বলেন
প্রসেনজিৎ, মানে টিভির পর্দায় এসে মানুষ এগুলো টিভির পর্দা দেখলে হাসেন যে 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত মনমোহন সিং এর 10 বছরের সরকারে নাকি এমন কি কাজ করেছে মানুষ কংগ্রেসকে ভোট দেবে। আচ্ছা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর আপনারা ত্রিপুরায় ক্ষমতায় আছেন, রেগার কাজটা কি নরেন্দ্র মোদীর দেওয়া? রেগার কাজটা কে করেছেন? ফুড সিকিউরিটি বিল কে করেছেন? রাইট টু এডুকেশন কে করেছে? রাইট টু ইনফরমেশন কে করেছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন। আমি প্রশ্নগুলো আমার কাছে জানতে চাইলে আমি বলছি, তারপরে তুমি বলবে জানতে চাও, এইটাই তো প্রবলেম। ব্যক্তি অব্দি পৌঁছানোর যে জিনিসটা, প্রশ্ন করলে আরে ভাই প্রশ্ন করে তো উত্তর না, রাজীব গান্ধী আসলে হচ্ছে না পড়াশোনা করে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজেপি তোমাদের লেখাপড়া। আমি ভাই প্রশ্ন করেছো, প্রশ্ন নিয়ে নাও, তারপর উত্তর দেবে। প্রশ্ন উত্তর নিয়ে নাও। 10 বছরের হিসাব দিচ্ছি, 10 বছরের হিসাব দিচ্ছি তোরে ভাই। আরে ভাই ধৈর্য রাখো, 10 বছরের হিসাব দি, তারপরে রিপ্লাই দেবে। এমজিএন রেখা কাদের দেওয়া? ফুড সিকিউরিটি বিল কাদের দেওয়া? রাইট টু এই কথা বলছি, রাইট টু এডুকেশন কাদের দেওয়া? রাইট টু ইনফরমেশন আইটিআই কাদের দেওয়া? প্রধানমন্ত্রী আরে ভাই শুনো না, ধৈর্য রাখো। আরে ভাই পেশেন্স রাখো, পেশেন্স রাখো, পেশেন্স রাখো। পড়াশোনা করো না, না জেনে টিভির পর্দায় কথা বলতে আসো, এগুলো মানুষ দেখলে হাসে। কারণ নরেন্দ্র মোদী বলছে যে মনমোহন সিং এর সরকার কিছু করেনি। আরে ভাই নরেন্দ্র মোদী 10 বছরে, নরেন্দ্র মোদীর 10 বছরে একটি প্রকল্পের নাম এমজিএন রেগা, ফুড সিকিউরিটি বিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শুধু নাম পরিবর্তন। একটি প্রকল্পের নাম বিজেপি তোমরা বলতে পারবে যেই প্রকল্প ভারতবর্ষের মানুষের জন্য করা হয়েছে? আসলে হচ্ছে পড়াশোনা করে আসলে ভালো হয়। নরেন্দ্র মোদী 10 বছরে এমন একটি প্রকল্পের নাম। আজকে এই যে প্রশ্নগুলো করো কেন? আজকে যখন এক্সিট পোল, প্রসেনজিৎ আমি তোমাকে বলছি, আজকে যখন এক্সিট পোল বেরিয়ে আসলো, এক্সিট পোল বেরিয়ে আসে ভারতবর্ষের মানুষের 30 লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেটে লস হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একদিকে এই এক্সিট পোল দেখিয়ে বিজেপির সহকারী, বিজেপির নেতাদের, বিজেপির বন্ধুদের, আদানি আম্বানিদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী করা হয়েছে। কারণ 30 লক্ষ কোটি টাকা ভারতবর্ষে মানুষ শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে। রঘুরাজদা কি কি কাজ করেছে শাহজাহান ভাই গুণে দেখানোর চেষ্টা করেছেন। বলছেন এমজিএন রেগা, ফুড সিকিউরিটি বিল, এগুলো তো সেই 2004 থেকে 2014 পর্যন্ত হয়েছে, তাহলে কাজ কোথায় হয়নি? দেখেন অন্তিম ব্যক্তি অব্দি কোনদিন টাকা পৌঁছাতো না। রাজীব গান্ধীর টাকা পৌঁছাতো না, টাকা অন্যদের কাছে চলে যেত। আরে দাদা টাকা পৌঁছে দিত। আরে আমাদের ত্রিপুরাতে পালাটানা বিদ্যুৎ প্রকল্প বিজেপি সরকারের শাসনে আজকে যে আপনার বাড়িতে যতটুকু বিদ্যুৎ যাচ্ছে এটা কংগ্রেসের মনমোহন সিং এর দেওয়া। আজকে সেই বিদ্যুৎ ত্রিপুরার বিজেপি সরকার বহিরাজ্যে বিক্রি করে খাচ্ছে। আমাদের হাতে বেশি একটা সময় থাকবে না, আমরা তারপর হয়তো দিল্লির কিছু ছবি দেখাতে হবে। আমি উত্তরটা আগে নিই। রঘুরাজদা, এই যে স্পেসিফিক্যালি যদি এই উত্তরটা, যে এই কাজগুলো তো তাহলে 2004 থেকে 2014 পর্যন্ত হলো। আপনি দেখেন মোদিজির 10 বছরের জন স্মল অ্যাকাউন্ট থেকে শুরু করে দেখেন আগে কি হতো, ব্লকে টাকা যেত, এখন লাস্ট ব্যক্তি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হচ্ছে। সবকিছুতে দেখেন আগে কি হতো, একটা দলতন্ত্র আসতো, এখন সব মানুষ তার নিজের মতোই করে চলছে। আগে দেখেন টাকা যখন রাজীব গান্ধীর আমলে সাবসিডি কোনোদিনই মানুষ ঠিক করে পাইতো না। 100 টাকা যদি পাঠাইতো এটা 20 টাকায় পৌঁছতো। সেই হিসাবে দেখেন একদম নরেন্দ্র মোদীজি রাজীব গান্ধীর আমলে পত্রিকা সাবসিডি, রাজীব গান্ধীর আমলে কোথায় সাবসিডি? ইউপিএ সরকারে রান্নার গ্যাসের সিলিন্ডারে সাবসিডি দেওয়া হতো, রেশনের মধ্যে কেরোসিন যখন কোন গ্রাহক কিনতে যেত সেখানে তাকে সাবসিডি দেওয়া হতো। পেট্রোল ডিজেলের দাম কোথায় ছিল? আসল কথা হচ্ছে এইগুলো কথা বলে লাভ নেই, ওনার কাছে কোনো এজেন্ডা নেই। উনি কই রাজীব গান্ধী, কই মনমোহন সিং, কোথায় নরেন্দ্র মোদী? আমি রঘুরাজদাকে বলছি নরেন্দ্র মোদীর 10 বছরে ভারতবর্ষের মানুষের জন্য উন্নয়নমূলক একটি প্রকল্পের নাম যেটা ভারতবর্ষের কোন সরকার, কোন প্রধানমন্ত্রী বিগত দিনে করেনি। এক। দ্বিতীয়ত আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্টের কথা, আরেকটা তথ্য জেনে যান।
এই লাস্ট অন্তর্বর্তীকালীন যখন নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিলেন যেদিন, সেই দিন ভারতবর্ষের তৃণমূলের একজন সাংসদ, ইন্ডিয়া জোটের থেকে তৃণমূলের একজন সাংসদ দেশের অর্থমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন যে প্রধানমন্ত্রী জনধন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলেন, তার কি বর্তমান স্ট্যাটাস, কোথায় আছে দাঁড়িয়ে? দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট ভাষায় সংসদে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে 10 কোটি মানুষের ব্যাংকের অ্যাকাউন্টের কোনো হদিশ নেই, সেখানে 10,000 কোটি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা, তার মালিকানা কাদের কোনো খোঁজ নেই। এই ব্যাংকের মালিক অ্যাকাউন্টের কাদের কার নামে ব্যাংকের অ্যাকাউন্ট, তার কোনো খোঁজ খুঁজে পাচ্ছেন না। এটাই নরেন্দ্র মোদীর জনধন ব্যাংকের অ্যাকাউন্টের কংগ্রেসের কাছে কোনো এজেন্ডা থাকে না। কংগ্রেস আপনাদের কাছে নেই, আমি তথ্য দিয়ে বলবো, আপনি তথ্য ছাড়া কথা বলবেন। যখন তথ্য দিয়ে কথা বলি তথ্য বাইরে। আপনি বললেন মনমোহন সিং এর 10 বছরে কোনো কাজ হয়নি, আপনি যে রেগার কাজ করাচ্ছেন এটা হয়তো নরেন্দ্র মোদীর দেওয়া। আপনারা যে 5 কিলো করে চাল ঘোষণা করছেন সেটা ফুড সিকিউরিটি বিলের জন্য, রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন। আপনি যে বিদ্যুতের মাধ্যমে কথা বলছেন, শুনুন, আপনি যে বিদ্যুতের কথা বলছেন সেটা কংগ্রেসের দেওয়া। আপনি যে মোবাইলে আজকে অনলাইনে কথা বলছেন, এই যে টেকনোলজি, এই টেকনোলজি রাজীব গান্ধীর দেওয়া। আপনি 18 বছর বয়সে যে ভোট দিয়েছেন সেটা রাজীব গান্ধীর দেওয়া। আরে রঘুরাজ দা, আপনি যখন জীবনের প্রথম ভোটটা 18 বছর বয়সে দিয়েছেন সেটা রাজীব গান্ধীর দেওয়া। সেটা এই যে ইনফরমেশন আজকে যে আমরা অনলাইনে দিচ্ছি সেটা রাজীব গান্ধীর দেওয়া। আপনি জন্মের পর প্রথম যখন টিকা দিয়েছেন সেটা কংগ্রেসের দেওয়া। আপনার বাড়ির যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা কংগ্রেসের দেওয়া। আমি এবার প্রশ্নে আসছি। আমার যেটা আজকের মূল এজেন্ডা ছিল সেখান থেকে হয়তো আমরা একটু সরে যাচ্ছি। মোদী মন্ত্রিসভায় অ্যানফ্যাক্টেড নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে আমরা কাঁদের দেখব। আমি শাহজাহান ভাই একটু স্পষ্ট এই জিনিসটা জানতে চাইছি, কিভাবে ইন্ডিয়া জোটের একজন অন্যতম চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি রঘুরাজদার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো। রঘুরাজদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 15 দিনের মধ্যে এই সরকার ভেঙে যাবে, 15 দিন এই সরকার থাকবে না, আজকে শপথ নিলেও 15 দিন থাকবে না। কোথাও কি, যেটা পাল্টুরাম বলা হয় নীতিশ কুমারকে, নীতিশ কুমার এর আগেও বহুবার এনডিএ ছেড়ে ইউপিএ, ইউপিএ ছেড়ে এনডিএ, এনডিএ ছেড়ে ইন্ডিয়া, ইন্ডিয়া ছেড়ে পুনরায় এনডিএ, এবং ইন্ডিয়া গঠনের পেছনে কিন্তু নীতিশ কুমারের বিশাল বড় অবদান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 15 দিন পরেই সরকার ভেঙে যাবে বা 15 দিন এই সরকার চলবে না? কিভাবে? মমতা ব্যানার্জির তো ভয় আছে যে ইন্ডিয়া জোটের যারা আছে তারা অন্য কেউ নিয়ে এনডিএ জোটে আসে সামিল হয়ে যায়, তো ইন্ডিয়া জোটের তারাও তো এনডিএ জোটে আসতে পারে। তো এইটার জন্য জাস্ট বলছে 15 দিন টিকবে না। আর মমতা ব্যানার্জি তো অনেক কথা বলে, কোন কথাটা আপনি বলেন ঠিক? তো এটা দেখেন 15 দিন পরে দরকার আবার আমরা বসবো, 15 দিন, 1 মাস পর, 6 মাস পর। না, এতটাও তো হালকা ভাবে নেওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার পশ্চিমবঙ্গে ফলাফল তৃণমূল কংগ্রেসের অনেকটা ভালো হবে, এবং নিঃসন্দেহে সেটা ভালো হয়েছে। মানে সেটা 22 থেকে বেড়ে 29 হয়েছে। পশ্চিমবঙ্গটা এরকম কোন নিউজ নেই যেখানে আসেনি, এরকম কোন নিউজ চ্যানেল নেই যেখানে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কথা হয়নি। তো পশ্চিমবঙ্গটার কথাটা ছেড়ে দিই। তো দেখেন মমতা ব্যানার্জি বলছেন যেখানে নির্বাচন কমিশনের গাফিলতি ছিল। না, নির্বাচন কমিশনের গাফিলতি না, যাই হোক পশ্চিমবঙ্গে 2 হয়েছে তৃণমূলকে, গণতন্ত্র লাস্ট কথা। তো দেখেন মমতা ব্যানার্জির কাছেও তো এরকম কোন ফিগার নেই যে মমতা ব্যানার্জি সরকার বানাতে পারবে। তাহলে সরকার এইসব, মমতা ব্যানার্জির কাছে 29 জন আছে, 29 দিয়ে তার 272 জন হয় না। হয়তোবা তারা ভাবছেন টিডিপি বা জেডিইউ, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুকে তারা এদিকে নিয়ে চলে আসবেন। এইটা দেখেন, এই ভরসাটা কি বিজেপি রাখতে পারে নীতিশ কুমারের উপরে? বা আজকে কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নীতিশ কুমার আগামী 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর পরে তার শিবির বদল করবেন না? আমি 100% আশাবাদী নরেন্দ্র মোদীজির সম্বন্ধে। তারা যেই লাস্টে ভাষণটা দিয়েছে যে গ্লোবাল লিডার, উনার সাথে তারা থাকতে চায় এনডিএ তে। আপনি লাস্ট দেখেন মিটিং এ যে টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং বা নীতিশ কুমার মোদীজি সম্পর্কে যা বলেছেন, তো তাদের পর আমি 100% আশাবাদী যে এনডিএ গভর্নমেন্ট 100% সার্ভাইভ করবে। সেই শাহজাহান ভাই, কিসের ভিত্তিতে ইন্ডিয়া জোটের একজন অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 15 দিন পরে সরকার ভেঙে যাবে?
মানে এই 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 যে একটা জোশ বা এই যে একটা কনফিডেন্স, যেটা আমরা ফলাফল প্রকাশের পর থেকে দেখছিলাম সমস্ত ইন্ডিয়া জোটের নেতৃত্বদের মধ্যে, কিভাবে সেটা এই কনফিডেন্সটা আসছে, মানে কিভাবে এই ভাবনা চিন্তাটা আসতে পারে যে একটা সরকার গঠনের পর 15 দিনের মধ্যে পড়ে যাবে? না দেখো, মমতা ব্যানার্জি কিসের ভিত্তির উপরে কথা বলেছেন সেটা, যেহেতু উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া জোটের নেতৃত্বদের সঙ্গে তিনি আলোচনা করেন, এটা নিশ্চয়ই উনার ব্যক্তিগত কিসের ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি 15 দিন বলেছেন সেটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে চাইছি না। কিন্তু যেহেতু আমরা অপোজিশনে বসেছি, আলোচনা হয়েছে, আমরা তো আমাদের কাজটা করব অপোজিশন হিসেবে। আজকে আমাদের দিল্লিতে নিটের এক্সাম নিয়ে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমার হাতে একটা রিমোট দেখতে পাচ্ছ। নরেন্দ্র মোদী ভারতবর্ষের দুদিকে এখন নরেন্দ্র মোদীর যে সরকার, এতদিন বলছিলেন মোদী গ্যারেন্টি, মোদী সরকার, বিজেপি সরকার, 10 বছর এনডিএ নাম নেননি, 10 বছর পর এনডিএ বলছিলেন, নীতিশ বাবু, নাইডু বাবু বলছিলেন। আমি বলছিলাম না এন ফ্যাক্টর, যেটা তুমি বলছিলে, আমি বলছিলাম নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স। এই যে রিমোটটা দেখালাম, এখন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন, কিন্তু নরেন্দ্র মোদীর রিমোটটা থাকবে নীতিশ কুমার আর নাইডুর কাছে। মানে সেটাতে এমন মনে যাচ্ছে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, বলা হতো মনমোহন সিং এর রিমোট কন্ট্রোলটা থাকতো সোনিয়া গান্ধীর হাতে। সেটার পাল্টা জবাব কি আপনারা এত বছর পরে পেলেন? আমি তোমাকে বলছি, কোথায় মনমোহন সিং, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত সম্মান করে, আর কোথায় নরেন্দ্র মোদী, তুলনাই হয় না। যাই হোক, ইউপিএ সরকারের চেয়ারপারসন, মানে আমাদের ইউপিএ সরকারের চেয়ারপারসন ছিলেন ম্যাডাম সোনিয়া গান্ধী। এবারও আমাদের কংগ্রেস দলের পার্লামেন্টারি বৈঠকের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন, পুনরায় নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। কিন্তু দেশের সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং। আমি বলছি, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন আবার তৃতীয়বারের জন্য, কিন্তু সরকারের লাগামের যে রিমোটটা থাকবে নীতিশ এবং নাইডুর কাছে। কখন রিমোট সুইচ অফ করবেন, অন করবেন। তুমি যদি কালকে দেখো, জেডিইউর যিনি লিডার, রাজ্যসভার সাংসদ কেসি ত্যাগী, তিনি হলফ করে বলে দিয়েছেন গোটা দেশের সংবাদ মাধ্যমের কাছে যে আমার কাছে রেকর্ড আছে কারা কারা ফোন করেছিলেন নীতিশ বাবুকে প্রধানমন্ত্রী হবার জন্য। এই ইন্ডিয়ার নামটা তো নীতিশ কুমারের দেওয়া, ইন্ডিয়া সবাইকে একসঙ্গে করেছেন নীতিশ কুমার। তিনি বলেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, তিনি বলেছিলেন মার যায়েঙ্গে ফির ভি মোদীকে সামনে নিয়ে যায়েঙ্গে, তারপর উনি গিয়েছেন। কিন্তু নীতিশ কুমার কখন কি করেন সেটা আমরা জানি না। তাই বলছি, এই রিমোটটা ওনাদের হাতে, কখন রিমোটটা সুইচ অন করবেন, কখন অফ করবেন, সেটা কিন্তু সময় বলবে। এখন আমি বলবো না যে 15 দিন বাদে সরকার করে যাবে, 1 মাস পরে সরকার করে যাবে। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আমরা অপোজিশনে থাকবো। দেশের গণতন্ত্র এবং সংবিধানকে দেশের মানুষ বাঁচিয়ে দিয়েছেন। দেশের মানুষ হয়ে আমাদের লড়াইটা সংসদের ভেতরে হবে, সংসদের বাইরে হবে। কিন্তু নিশ্চয়ই যখন সময় হবে, গোটা দেশের মানুষ দেখবেন, গোটা দেশবাসী দেখবেন, তোমরাও দেখবে, কখন ওই রিমোটের সুইচটা অন অফ হয়ে যায়, কখন আবার নতুন করে দেশের সংসদে আবার দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে আবার আরেকজন বলবেন যে আমি প্রধানমন্ত্রী হচ্ছি, আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছি। এটা শুধু সময় বলবে। এই প্রসঙ্গে আমি আসবো, এই প্রসঙ্গ নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, আমি রঘুরাজদার কাছে যাবো। রঘুরাজদা, এই বিষয়টা তো ঠিক, গত 10 বছরে প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী উনি আবার শপথ নেবেন, এখন উনি প্রধানমন্ত্রী পদে নেই, আর কিছুক্ষণের পরে উনি শপথ নেবেন, তারপর পুনরায় উনি প্রধানমন্ত্রী মোদী হবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গত 10 বছরে নরেন্দ্র মোদীর মুখে তো বিজেপি সরকার বা মোদীর গ্যারান্টি বা এক ব্যক্তি কেন্দ্রিক একটা বিষয় চলছিল, নরেন্দ্র মোদী ছিল বিজেপির ফেস। সেখানে দাঁড়িয়ে হঠাৎ এখন কেন প্রধানমন্ত্রী এনডিএ এর উপরে জোরটা দিলেন? গত 3 থেকে 4 দিনে একবারও প্রধানমন্ত্রীকে বিজেপি সরকার, মোদী সরকার বা মোদী সরকারের গ্যারান্টি এই শব্দগুলো শোনা যায়নি। এটা ফ্যাক্ট, এটা আমাদের মানতে হবে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ এত ইন্ডিয়ার উপরে গুরুত্ব কেন? সেটা কি নীতিশ কুমার এবং নাইডু বাবুকে একটু মানিয়ে রাখা বা তাদেরকে গুরুত্ব দেওয়া? 2014 সালে যখন বিজেপি সিঙ্গেল মেজরিটি পেয়েছিল, তখন ওই এনডিএ সরকার হিসেবেই ছিল, এনডিএ দের অন্যান্য শরিক দলের মন্ত্রীরা মন্ত্রিসভায় ছিল। 2019-এর অ্যাবসলিউট ভাবে সরকার বানিয়েছে মেজরিটি, তারপরে এনডিএ দের জোটের মন্ত্রীরা ছিল। ঠিক আছে, 10 বছর ভারতবর্ষের মোদী সরকারের ক্যাবিনেটে চাইবো, একদম নন ইন্টারাপ্ট। হ্যাঁ রঘুরাজ, তো এবার 2024-এ যখন সরকার বানাচ্ছে,
তো ডেফিনেটলি তাদেরকে নিয়ে বানাচ্ছে। এটা এনডিএ সরকার, যার জন্য দেখেন ইলেকশনের আগে এনডিএ জোট, ইন্ডিয়া জোট, দুইটা পার্ট। এনডিএ জোটে কারা কারা, ইন্ডিয়া জোটে কারা কারা, ডিভাইড করা আছে। তো এখান থেকে দেখেন এনডিএ জোট ক্ষমতায় এসছে, এর তো অন্য কিছু ইয়ে নেই। মানে আপনি বলছেন যে 2014-তে এনডিএ জোটই ক্ষমতায় এসেছিল, অর্থাৎ 2014 থেকে এনডিএ কে গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হলেও সমস্ত ফ্ল্যাক্সে, সমস্ত মেশিনারিজ, প্রচার মেশিনারিজে দেখা গেছে মোদির গ্যারান্টি, মোদির সরকার, বিজেপির সরকার। একটা বারের জন্য কিন্তু প্রধানমন্ত্রী যখন ত্রিপুরায় এসেছেন তিনি কিন্তু বলেননি এনডিএ সরকার, এনডিএ গ্যারান্টি। না না, এনডিএ আপকি বাচ্চা, এনডিএ সবচেয়ে সংখ্যাটা এনডিএ 400 পাবে, বিজেপি 370 পাবে। যদি শুনেন, যখন 303টা সিট ছিল বিজেপির সিঙ্গেল, তখনও কিন্তু এনডিএ নিয়ে 353 50 জন জোট শরিক ছিল। সেম ভাবে তারা কিন্তু এনডিএ কে ছেড়ে যায়নি, যে 50 জন বা শরিক দলরা কিন্তু লাস্ট 5 ইয়ার্সে কিন্তু মানে বিজেপি থেকে আলাদা হয়নি। তো আমি আশাবাদী 2024 থেকে 29 অব্দিও এনডিএ সরকার রান করবে ভালোভাবে। ঠিক, শাহজাহান ভাই এই প্রশ্নে কোনো পাল্টা জবাব রয়েছে কিনা? না, রঘুরাজ দা বললাম না, ওই যে না জেনে আসছে 2014 সাল থেকে 2024 সালের নরেন্দ্র মোদীর এই 10 বছরের ক্যাবিনেটে 2014 সালে প্রথম রামবিলাস পাসওয়ান ক্যাবিনেট মন্ত্রী হয়েছিল, আর শিরোমণি আকালি দল থেকে কৃষি মন্ত্রী হয়েছিল। এই 10 বছরে আর এনডিএ জোট শরিকের একজনও ক্যাবিনেট মন্ত্রী ছিল না। এক। দ্বিতীয়, মহারাষ্ট্র থেকে আরপিআই পার্টির যিনি রামদাস আঠাওয়ালে, উনি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী নন, উনি রাষ্ট্রমন্ত্রী। এবারও ওনাকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। উনি জানেন না বলেই তো বলছি। আরে দাদা শুনুন না, পেশেন্স রাখুন। আপনি বলেছেন, আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি। গত 10 বছরে এনডিএ জোট শরিক থাকা সত্ত্বেও সমস্ত ক্যাবিনেটের মন্ত্রী বিজেপির হয়েছিল। যারা রাষ্ট্রমন্ত্রী, যারা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সবাই বিজেপি দলের ছিল। শুধু রামদাস আঠাবলে মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ, তিনি শুধু একজন ক্যাবিনেটের, তাও রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। জোট শরিকের একজনকে ক্যাবিনেটের মন্ত্রী করা হয়নি। এইবারই প্রথম, ওই যে বললাম না রিমোট, ওইটা তো সর্বসম্মতি মতেই হয়েছে না মন্ত্রিসভা। আরে দাদা, সর্বসম্মতি মতে কিছু হয়নি, তখন ক্লিয়ার মেজরিটি ছিল, এনডিএ কে নাম নেয়নি। গত 10 বছরে নরেন্দ্র মোদীর মুখ দিয়ে এনডিএ সরকার যদি কোনো সংবাদ মাধ্যম গোটা দেশের 10 বছরে একটি সংবাদ মাধ্যম দেখাতে পারে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ, বিজেপির নেতারা কোথাও দাঁড়িয়ে বলেছেন এনডিএ সরকার, আমি আপনাকে এই চ্যানেলে লাইভ প্রোগ্রামে চ্যালেঞ্জ করছি, আমি আপনার কাছে মাথা নত করব। এত বড় চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। একটি 10 বছরে দেখাতে পারবেন না। এইবারই প্রথম, যেটা প্রসেনজিৎ বলছিল যে বারবার এনডিএ বলছিল। তুমি জানো, যারা এনডিএ যারা জোট শরিক, ওনারা অনেকটা খুশি হয়েছেন। ওনারা বিতর্কতভাবে কংগ্রেসের নেতাদেরকে ফোন করে ধন্যবাদ জানাচ্ছেন যে হ্যাঁ, এবারই প্রথম আমরা নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে আমরা মন্ত্রিত্বের দায়িত্ব পাবো। কারণ ম্যাজিক ফিগার নেই, আমাদেরকে বাধ্য মন্ত্রী করতে। কারণ গত 10 বছর আমাদের কাছে মন্ত্রী করেনি আমাদেরকে। বড় পয়েন্ট, নিঃসন্দেহে বড় পয়েন্ট। রঘুরাজ দা বড় পয়েন্ট বললো যে কংগ্রেসের নেতাদের বলা হচ্ছে ফোন করে যে তারা অ্যাটলিস্ট এনডিএ এখন একটা মর্যাদা পাবে। ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে যাব না। আমি একটা প্রশ্ন রঘুরাজ দা করতে চাইছি, খুব জানতে ইচ্ছে করছে, এবং ত্রিপুরার প্রত্যেকটা মানুষ যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, অনেক মানুষ এখন দেখছেন এই অনুষ্ঠান টিভির পর্দায়, সবাই হয়তোবা জানতে চাইছেন আর কিছুক্ষণ পরে যখন মন্ত্রিসভা গঠন হবে, মন্ত্রিসভার যারা মন্ত্রীরা শপথ নেবেন, সেখানে ত্রিপুরার কোনো মুখ দেখা যাবে কি না। কারণ ত্রিপুরার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার পশ্চিম ত্রিপুরা থেকে লড়াই করেছেন, বিশাল ভোটের ব্যবধানেও জয়লাভ করেছেন। মন্ত্রিসভায় কি বিপ্লব কুমার দেবকে এবার দেখা যাবে? সেই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? মানে কতটা আপনাদের তরফ থেকে সেই আকাঙ্ক্ষা থাকবে যে বিপ্লব কুমার দেব মন্ত্রিসভায় স্থান পান? এই ব্যাপারে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব বা যারা উপরের স্তরের আছে, তারা এটা নিয়ে ডিসিশন নেয়। ঠিক আছে, কাকে মন্ত্রী করা হবে বা কি পোর্টফোলিও দেওয়া হবে, সবকিছু তাদের হাতে। ঠিক আছে, তো আশাবাদী যে দেখেন সব রাজ্যই চায় একটা মন্ত্রী, বা সব রাজ্যই চায়
পোর্টফোলিও, তো সবাইকে নিয়ে তো চলতে হয়। তো এখানে কিছু বাধ্যবাধকতা আছে, সবাইকে তো মন্ত্রী করা যায় না বা সবাইকে নিয়ে। ত্রিপুরার জন্য তো একটা কোটা ছিল, প্রতিমন্ত্রী তো ছিলেন প্রতিমা ভৌমিক, সেই জায়গাটাও কি অন্তত দেওয়া হতে পারে বিপ্লব দেবকে? এটা আসুক, এখন অব্দি তো মানে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান চলুক। ঠিক, আমরা একদম শেষ দিকে আছি। শাহজাহান ভাই, ত্রিপুরা থেকে কি একটা মন্ত্রিত্ব এবারের মন্ত্রিসভায় আশা করা যেতে পারে? মানে কি মনে হচ্ছে, বিরোধী হিসেবে কি চাইবে? অ্যাটলিস্ট একটা মন্ত্রী যদি ত্রিপুরা থেকে যায়। দেখো, আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি। তুমি একটা প্রসঙ্গে টেনেছিলে যে ত্রিপুরা এর আগে আমাদের একজন মন্ত্রী ছিল, আর এর আগে মহিলা সশক্তিকরণের কথা রঘুরাজদা বলছি। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই আমি যেহেতু ত্রিপুরার ছেলে, বিরোধিতা করার জন্য বিরোধী দল করছি না। যেহেতু আমি ত্রিপুরার ছেলে, নিশ্চয়ই আমি চাইবো এনডিএ সরকারের একজন ত্রিপুরা থেকে মন্ত্রিত্ব হোক। কিন্তু প্রশ্ন, এর আগে একজন ত্রিপুরা থেকে মন্ত্রী করা হলো, যেখানে মহিলা সশক্তিকরণের কথা বলা হলো, সেখানে আমাদের রাজ্যের একজন মহিলাকে প্রতিমাকে বিসর্জন দেওয়া হলো, ঢাকঢোল পেটানো ছাড়া, আমরা জানি না, উনাকে প্রার্থী করা হলো না, উনি মন্ত্রী তো পাবেন দূরের কথা। এক, আর আমি দাবি করব ত্রিপুরার ছেলে হিসেবে, যেহেতু আমি ত্রিপুরারই ছেলে, হ্যাঁ, যেহেতু বিপ্লব দেব সেখানে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করে, লুণ্ঠন করে, ছাপ্পা ছুপ্পা দিয়ে উনি সাংসদ হয়েছেন, যেহেতু উনি সাংসদ হয়েছেন নরেন্দ্র মোদী থেকে বেশি ভোটে, তাই দাবি করবো ত্রিপুরার ছেলে হিসেবে যে ত্রিপুরা থেকে অত্যন্ত বিপ্লব দেবকেই যাতে, যেহেতু বেশি ভোটে তিনি জিতেছেন, আর পূর্ব ত্রিপুরার আসনের যিনি জিতেছেন উনিও প্রধানমন্ত্রী থেকে অনেকটা বেশি ভোটে, মানে ত্রিপুরা দুটি আসেনি প্রধানমন্ত্রী থেকে বেশি ভোটে জয়লাভ করেছেন, সেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করে। আমরা চাইবো যে ত্রিপুরা থেকে যাতে একজনকে স্থান দেওয়া হোক, এবং ত্রিপুরার মানুষের উন্নয়নের স্বার্থে যাতে ওনারা মন্ত্রিসভায় গিয়ে যতটুকু সময় পাবেন, মানুষের উন্নয়নের স্বার্থে যাতে, ত্রিপুরার স্বার্থে যাতে সেখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যাতে কাজ করেন। কারণ ত্রিপুরার দুইজনই ত্রিপুরা থেকে জয়লাভ করেছেন, যে কোনো ভাবেই হোক, হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী হতে পারে, ওনারা প্রধানমন্ত্রী থেকে বেশি ভোটে জয়লাভ করেছেন, নিশ্চয়ই ওনারাও যাতে মন্ত্রিসভাতে, এবং আমরা চাই আধা মন্ত্রী নয়, প্রতিমন্ত্রী নয়, রাষ্ট্রমন্ত্রী নয়, ক্যাবিনেট মন্ত্রী চাইছি ত্রিপুরা থেকে। ঠিক, একেবারে আমরা সেদিকে নজর রাখবো। অসংখ্য ধন্যবাদ জানাই শাহজাহান ভাই এবং রঘুরাজদা, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের নজর থাকবে দিল্লির দিকে। দিল্লিতে এই মুহূর্তে কতটা তোড়জোড় প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতির আগে আমি একবার দেখাতে চাইবো সেদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যে এক প্রকার মূলত যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, বিভিন্ন বিষয় ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনায় উঠে এসেছিল, কিভাবে তারা সরকার গঠনের দিকে যাবেন নাকি বিরোধী আসনে থাকবেন, সে একাধিক বিষয় ছিল। সেই সমস্ত জায়গায় আজকে আমাদের সঙ্গে কথা বলেছিলেন সেই বৈঠকে থাকা ইন্ডিয়া জোটের একজন অন্যতম চেহারা, সিপিআইএমএল এর যিনি মহাসচিব গোটা দেশের, দীপঙ্কর ভট্টাচার্য। উনি কি আমাদের জানিয়েছেন, আমাদের সঙ্গে এক্সক্লুসিভ লাইভে তিনি ছিলেন, যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অরবিন্দ কেজরিওয়াল বা অন্যান্য যারা লিডাররা ছিলেন, অখিলেশ যাদব, সেই টেবিলেই ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য। তিনি পাবলিক নাওকে সরাসরি এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি জানিয়েছিলেন, কি কাজ করবেন, কিভাবে আগামী দিনে ইন্ডিয়া জোট তাদের রণকৌশল তৈরি করছে, তা নিয়ে একেবারে সরাসরি এক্সক্লুসিভ বলেছেন। সেই কথোপকথন একবার আপনাদের কাছে তুলে ধরবো। আপাতত এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, তারপরেই দেখুন সেই কথোপকথন। নমস্কার।